এখন ভাবা যায় না বাংলাদেশ কি হয়ে গেল। আমাদের সন্ন্যাসীকেও তারা ছাড়েনি। মানে স্ট্রেঞ্জ, মানে আমরা ভাবতে পারি না যে হিন্দুদের প্রতি তাদের এত বিতৃষ্ণা, এত রাগ কেন। আমরাও খুব অস্বস্তির মধ্যে আছি যে বাংলাদেশে এইরকম একটা ভীষণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। আমাদেরও এই একই অবস্থা হতো যদি এইবারে সরকারটা আমরা না পাল্টাতে পারতাম। এখন যেই আপনারা হেরে গেছেন অমনি আপনাদের দম আটকে যাচ্ছে, আপনাদের অক্সিজেন এত কম পড়ে। আমার জিজ্ঞেস করতে হবে মা প্রকৃতিকে যে কখন আপনি অক্সিজেন দেন, কখন দেন না। অভয়া কাণ্ড যেরকম নতুন করে খুলছে এবং আমরা জানছি রাহুলের তদন্তও কিন্তু নিশ্চয়ই হবে। চুরি করেছে, কি না চুরি করেছে, লোকের বাথরুম কেউ চুরি করে, সেটাও চুরি করেছে। এই যে সমস্ত শিল্পীরা আপনাদের ধরে থাকতো আর আপনিও যখন যেতেন সবাই হাঁটতো, কেউ নেই এখন। কেউ একটা ফোন করেছে আপনাকে, কেউ একটা মুড়ি আলুর চপ বিকেলবেলা আপনাকে খেতে ডেকেছে, তাহলে তাদেরকে আপনি কি করে বিশ্বাস করলেন ভাই? আমার খুব খারাপ লাগছে যে তাদের জন্য আপনি কি না কি করেছেন, তারা সব আপনাকে ছেড়ে চলে গেল একটা ভাইপোর জন্য। তাকে বাদ দিয়ে বোধহয় টালিগঞ্জের টলিপাড়ার আলোচনা আসতে পারে না। আজ তিনি রাজনীতির ময়দানের অন্যতম মুখ, আলোচিত মুখ, বিধায়ক, কিন্তু তার আসল এবং বোধহয় চিরদিনের পরিচয়ে তিনি টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। আজকে প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আমাদের অতিথি পাপিয়া অধিকারী। দিদি স্বাগত। দিদি, 1 মাস হলো আপনার এই নতুন ভূমিকায়, কেমন লাগছে? দেখো, পরিশ্রম তো আমরা করি, আর আমরা যারা যাত্রা থিয়েটার করেছি তাদের তো প্রচণ্ড পরিশ্রম। সুতরাং পরিশ্রম করা অভ্যেস আছে, তাই পরিশ্রমটা করতে হচ্ছে। এবং আই এনজয় ওয়েন পিপল সে যে এই সত্যিকারের পরিবর্তন হয়েছে, আমরা সমস্যা বলছি, আপনারা সমাধান করে দিচ্ছেন, এটাই। আর আমি সবসময় বলি সমস্যা এরিয়ার করে রাখবেন না, অর্থাৎ ফেলে রাখবেন না, সমস্যা ভুলবেন। আমরা এতগুলো মানুষ আছি, এতগুলো মানে উচ্চ নেতৃত্ব থেকে সবাই, আমাদের আপনাদের সমস্যার সমাধান করাটাই হচ্ছে আমাদের আসল কর্তব্য। হয়ে যাচ্ছে। আপনার সঙ্গে যখন গল্পের বা আলোচনার বিষয়ে বসলামই, তখন স্বাভাবিকভাবে উঠে আসে টালিগঞ্জের প্রসঙ্গ। অনেক বিতর্ক, অনেক কিছু আছে, সেই বিষয়ে বিতর্কে আমরা ঢুকছি না। প্রাথমিকভাবে কি আপনার চিন্তাভাবনা, মানে আপনার বা আপনাদের দলের বা আপনার সরকারের প্রাথমিক চিন্তাভাবনা কি, বা কীভাবে, এখনই হয়তো সামনে আসবে না, আস্তে আস্তে দলের আসবে, কিন্তু প্রাথমিক চিন্তাভাবনা কীরকম? কি প্রাথমিক চিন্তাভাবনা? মানুষকে কমফর্টে রাখা, মানুষকে ভয়হীনতায় রাখা। এখনো পর্যন্ত মানে যারা আমাদের প্রাক্তন প্রশাসক ছিলেন, যাদের আইনের শাসন ছিল না, শাসনের আইন ছিল, তারা কিন্তু এখনও গোলমাল করে যাচ্ছে। সামনে কাউন্সিলর ইলেকশন, সেখানেও কি করবে ভগবান জানে, কিন্তু এবার করলে কিন্তু ওদের কপালেই দুঃখ আছে। তো আগে ওদেরকে কমফর্টের প্রচণ্ড সংকটে রেখে দিয়েছিলেন, সেই কমফর্ট জোনে নিয়ে আসা এবং ওদের বুঝিয়ে দেওয়া যে আমরা সরকার আপনাদের পাশে আছি। 1 মাসের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার অন্তত 50 লক্ষ মহিলার বেশি তারা পেয়েছেন। তো আজ থেকে শুরু হয়েছে আমাদের আয়ুষ্মান ভাতা, সারা ইন্ডিয়াতে চলছে, এখানে করতে দেওয়া হয়নি। এটা একটা স্ট্রেঞ্জ ব্যাপার ভাই। করতে দিলে মানে আমার জিজ্ঞাসা হচ্ছে, করতে দিলে কি অসুবিধা হতো? আমাদের প্রধানমন্ত্রীর নাম হয়ে যেত, হোক না হোক, তার সাথে আপনারা তো ছিলেন শাসক, বরঞ্চ আপনারা অনেক বেটার জায়গায় থাকতেন যদি আয়ুষ্মান ভারতটা করতে দিতেন। সাধারণ মানুষ সবার আগে সুবিধা পেতেন। হ্যাঁ, তো সাধারণ মানুষের কথা তো তারা ভাবেনি। সাধারণ মানুষের কথা ভাবলে তারা এত মানুষকে বঞ্চিত করে, এতগুলো মানুষকে প্রতারণা করেন। প্রতারণা মানে সাংঘাতিক প্রতারিত হয়েছে মানুষ, সাংঘাতিক সব দিক থেকে। চিটফান্ড থেকে শুরু করে আমাদের ডিএ থেকে শুরু করে, মানে কেলেঙ্কারি, এগুলো কেলেঙ্কারির চাকরির দুর্নীতির এতগুলো মানুষকে যোগ্য অযোগ্য আজ অব্দি ঠিক করে উঠতে পারলো না। যারা টাকা দিয়ে আপনারা চাকরি পেয়েছেন তারাই অযোগ্য, সেগুলো যদি এগিয়ে এসে বলতেন তাহলে আপনারা কেউ মানে সবাই কাজ করতে পারতেন। মানে এতগুলো মানুষকে কর্মহীন করে দেওয়া। আমাদের চণ্ডীতে আছে, ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমঃ নমঃ। বৃত্তি মানে কাজ, মানে কর্মময়তা। এবার কর্মহীন করে রেখেছে। আর স্টেজে উঠে ভুলভাল চণ্ডীপাঠ করলে তো হবে না। তো যাই হোক, সে ফেজটা আমাদের কেটে গেছে, কিন্তু মানুষকে কর্মহীন করে রেখেছে, মানুষকে প্রতারণা করেছে প্রতি পদক্ষেপে, এবং চুরি করেছে, দুর্নীতি চুরি করেছে, কি না চুরি করেছে। মানে লোকের বাথরুম কেউ চুরি করে, সেটাও চুরি করেছে। বালতি চুরি তো এখন নতুন এবার চলছে।
এবার বালতিগুলো সব পড়ে আছে কাউন্সিলের ঘরে ঘরে। তার সাথে বিধবা থানগুলো কি আমরা মানে আমাদের আমাদের স্বামী যখন মারা যাবে, মানে আপনারা মারবেন, শাসকপক্ষ মারবেন, শাসকপক্ষে মেরে ফেলবে, এবং আমরা তখন তোলামূলের শাসনে ছিলাম। তো তা আমাদেরকে বিধবা থান তারা রেখে দিয়েছেন কাউন্সিলরের ঘরে ঘরে, ভাবা যায়। এবং মানে রাইফেল থেকে শুরু করে ছোট পিস্টল থেকে শুরু করে সব পাওয়া গেছে। বোমা বাঁধার সরবরাহ থেকে বোমা বাঁধার ওই মাটেরিয়ালসগুলো, সেই বোমা বাঁধার মাটেরিয়ালসগুলো কোথায় কোথায় সরবরাহ হতো কে জানে। তো দিস আর দ্য থিংস উইচ অনলি দ্য গুন্ডাস ডু। ওই একটা গুন্ডার সরকার ছিল, তাদের মধ্যে কি আর ভালো লোক ছিল না? ছিল। তারা কি করবে, এক একটা থাকে না, ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও, দেখো কি হচ্ছে। তারাও ভাসিয়ে দিয়েছিল। কই তখন তো আপনারা এরকম দম আটকে যায় বলেননি। এখন যেই আপনারা হেরে গেছেন অমনি আপনাদের দম আটকে যাচ্ছে। আপনাদের অক্সিজেনে তো কম পড়ে, আমার জিজ্ঞেস করতে হবে মা প্রকৃতিকে যে কখন আপনি অক্সিজেন দেন, কখন দেন না। এই তোলামূলের পার্টিকে একটু বলবেন তো ভাই। দিদি, আপনি অক্সিজেনের কথা বললেন, যখন এই অক্সিজেনের শব্দটি আমরা খবরের কাগজে বা টেলিভিশনে দেখেছি যে অক্সিজেন কম কারোর মাথায় ঢোকে, সেই মাথায় ঢোকা অক্সিজেন কম সেই নেতাও এখন দিদির সমালোচনা করছেন, ভাইপোর সমালোচনা করছেন। এরা আসলে ক্ষমতার সঙ্গে থাকতে ভালোবাসে, ক্ষমতা নেই তাহলে দিদিও নেই। তারপরে দিদি এখন বসে বসে ভাবুন যে আপনার সাথে কারা ছিল, কিছু অপরচুনিস্ট ছিল, সুযোগ সন্ধানীরা ছিল, চিনতে পারেননি। আপনি এত জানেন, এত কিছু জানতেন, আপনি যে সুযোগ সন্ধানীদের দ্বারা পরিব্যাপ্ত সেটা বুঝতে পারেননি। কিসের আপনি দিদি ভাই? দিদি, আপনি বলছেন অনেকজন অভিনেত্রী তো রয়েছেন, কেউ কেউ তো গেছেন, এবং এখনো নয়না বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রী বিধায়ক রয়েছেন। যদিও আপনারই এক সময়কার হয়তো সহ অভিনেত্রী, বাকি সাংসদরা এখন বিদ্রোহ করে নতুন দলে যোগ দিচ্ছেন। সব মিলিয়ে দিদি 1 মাসের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে গেল দলটি। তার প্রাপের প্রায়শ্চিত্ত কিনা সেটা? পাপের প্রায়শ্চিত্ত যে কিছু থাকবে না। তৃণমূল বলে একটা দল ছিল, সেসব থাকবে, সেটা আমরা বহুদিন ধরেই বলছি। আমাদের যারা বরিষ্ঠ নেতারা তারা প্রত্যেকে বলছে তৃণমূল বলে দলটা থাকবে না। ওদের হারানোর জন্য আমাদের সুনীল বানসালজি, আমাদের আদরণীয় কার্যকর্তা যারা বাইরে থেকে এসে বসে আছেন, সুনীল বানসালজি, ভূপেন্দ্র যাদবজি, অমিত মালবিয়াজি, আরও অনেকে, তারা এখানে এসে বসে আছে যাতে আমাদের মঙ্গল হয়। তিনি বলছিলেন, সুনীল বানসালজি, যে এবার আমরা জানতাম যে জিতবে। কীরকম? যত আমাদের এই ডোমেস্টিক হেল্পস যারা বাড়িতে পরিচারিকার কাজ করে, তারা বলে দিয়েছিল 1 মাস আগে, আমরা কিন্তু সবাই বাংলায় যাব, আমরা ভোট দেব, জয়ের খবরে ওইখানকার লোকেদের লাড্ডু খাওয়াবো, এখানকার লোকেদেরও লাড্ডু খাওয়াবো। ওরা they were so sure to topple the government. এই যে কাজের মানুষরা যারা ছোট ছোট কাজ করে, যারা বাংলার মানুষ, বাংলায় কাজ নেই, ওরা বাইরে কাজ করতে গেছে। সো দিস আর দ্য থিংস। মানে সুনীল বানসালজি বলছিলেন যে কত কত ট্রেন বাংলায় আসবে বলে কত ট্রেন চালাতে হয়েছে, কারণ একেবারে শাসকের আইন তারা চায়নি, তারা আইনের শাসন চেয়েছিল। এবং এত অত্যাচার, এত প্রবঞ্চনা, এত মানুষের অর্থ নষ্ট হয়েছে, মানুষের চাকরি দেয়নি, মানে একটা বিদিকে ছেড়ে ব্যাপার। চেঞ্জটা আসতোই। যারা রাজনীতিতে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলেন, তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছেন। কিন্তু আবার আরেক অভিনেত্রী, তিনি এখনও রয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে যে কোনো অবস্থাতেই দিদির সঙ্গে যাব না। অথচ তার হাজব্যান্ড সুদীপ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন, নতুন দলে যোগ দিয়েছেন। সেটি কীভাবে দেখছেন? হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি এক সুরে কথা বললে তাদের দাম্পত্য জীবনটা বোঝা যায়। তো এক্ষেত্রে হলো না, এটা নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলতে চাই না। যদি মানে
শেষ কয়েকদিনে বা 1 মাসের মধ্যে একটি খুব মানে দুঃখজনক ঘটনা বলতে গেলে অভিনেতা রাহুলের অরুণোদয়, তার মৃত্যুর দুর্ঘটনা না তাদের কোনো গাফিলতি রয়েছে সেটা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আপনি ওই ইন্ডাস্ট্রির একজন, আপনি কীভাবে দেখছেন মানে এই যে রাহুলের মৃত্যুটা কি নিহাতি দুর্ঘটনা, না এর মধ্যে তার আরও দ্রুত হতে পারতো, তদন্ত দরকার ছিল? দেখুন, কি হয়েছে না হয়েছে কেউ কোনো সত্যি কথা বলছে না। আসলে কেউ ঠিকঠাক কথা বলছে না। এ ওর দিকে তাকাচ্ছে, সে তার দিকে তাকাচ্ছে। দুর্ঘটনা তো হয়েছে, কিন্তু সেই দুর্ঘটনাটি আটকানো যেত, আটকানো নিশ্চয়ই যেত। কারণ আমরা এইরকমই এত বছর অবধি আমরা কিন্তু এইরকম নিরাপত্তাহীনতায় ভুগি। আমাদের নিরাপত্তা নেই। কোথায় আমি তখনও সাঁতার ভালো জানতাম না। আমাকে একটা নৌকার উপর মানে সিকোয়েন্সটা ছিল যে নৌকায় করে যাব এবং এপার থেকে ওপারে, এবং খুব স্যাড একটা সিকোয়েন্স। চালাতে তো আমি বললাম, তো আমি তো জানি না যদি নৌকা এদিক ওদিক হয়ে যায়। তখন ম্যানেজার অঞ্জন ছিল, সে বললো যে আমি করে দিচ্ছি, তুই বসবি, আমি এই দিক দিয়ে, ক্যামেরা ওইদিকে আছে, আমি নিচ থেকে ধরে থাকবো, আমাকে দেখা যাবে না। কিন্তু আমি বললাম, তাহলে তোর টাপলাই যদি তোর পাটা আটকে যায়, তাহলে তুইও গেলি, আমিও গেলাম। তো আমরা এরকম খুব ক্যাজুয়ালি আমরা ডেথ নিয়ে কথা বলতাম, খুব ক্যাজুয়ালি, বিকজ ইট হ্যাড বিন আ পার্ট অফ আওয়ার প্রফেশন। কিন্তু সেটা তো ঠিক না। এই যে দুজন, তারপরে আমাদের খুব নামী একজন অভিনেত্রী, খুব দামি একজন অভিনেত্রী কেয়াদি, তিনি এইরকম করে তার জীবন নষ্ট করেছেন সামান্য একটা কি একটা ছবি করতে গিয়ে, কি একটা পা পিছলে পড়ে গেছে। তার কিন্তু কোনো এত আপ্রোরও হয়নি। তো এবার রাহুল কিভাবে মারা গেল? আমরা শুনেছি যে তার পেটে খুব বালি টালি সব বালি কাদা, কিন্তু সেগুলো তো থাকার কথা নয়। ঝপ করে কেউ গিয়ে যদি একটা ওরা বলতেন যে আমরা এইরকম জায়গায় শুটিং করছি, একটা আমাদের লাইফ সেভার রাখবো, আমাদের পারমিশন করব, না পারমিশন হয়েছে, না লাইফ সেভার হয়েছে, কেউই ছিল না। এর জন্যে একটা মিনিম্যালিস্টিক একটা গ্যারান্টি দিতে হবে প্রডিউসারদের এবং যারা থাকবেন, যে স্টেটে আমরা কাজ করতে যাব, যে ভাই আমাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এটা মিনিম্যালিস্টিক নিরাপত্তার দায়িত্ব। কাজ করতে গিয়ে মরে যাব, এই তো অভয়াকাণ্ডের মতো। অভয়টাও যেমন বোঝা গেল না কি হলো, আশপাশের লোকেরা চুপ, সব ড্যামেজ করে দেওয়া হয়েছিল প্রমাণ। তো ওইখানেও কী প্রমাণ, মানে আমি জানি না, প্রমাণ হচ্ছে তাদের সঙ্গী সাথীরা। অ্যান্ড নোবডি ইজ স্পিকিং দ্য রিয়াল ট্রুথ। আমি জানি না, কোথাও গেলে ধামাচাপা, এবং সেই কেস কিন্তু আবার খুলবে। আমাদের জানতে হবে অভয়াকাণ্ড যেরকম নতুন করে খুলছে এবং আমরা জানছি, রাহুলের তদন্ত কিন্তু নিশ্চয়ই হবে এবং আমরা জানবো কেন এত মিথ্যের পর মিথ্যে বলেছিল তারা। মুখ্যমন্ত্রী বলেছেন সিআইডিকে তদন্তের ভার দেওয়া হচ্ছে এবং গতকালকে উনি বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলেছেন, যেটা দীঘা সমুদ্র সৈকতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য, যেটা বলছিলেন যে প্রোডাকশন হাউসগুলো ঠিক সঠিক প্রিকশন নেয় না, মানে ধরুন প্রিকশন নিতে হবে, এগুলো নিয়ম করতে হবে, সব জায়গায় নিয়ম করতে হবে। দিদি, আর নতুন নিয়ম কি? আপনার ব্যস্ত সময় এই টলিপাড়ার জন্য আপনার নতুন, আপনি তো এলেন, আপনি তো অনেক পুরনো অভিভাবক, কিন্তু আপনি একটা নতুন দায়িত্বে এসেছেন। ন্যাচারালি টালিগঞ্জের অভিভাবিকা হিসেবে আমার উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী যারা প্রতারিত, যারা বঞ্চিত, তাদেরকে সামনে আনতে হবে, প্রত্যেককে কাজ করতে হবে। প্রত্যেকের কাজের অধিকার আছে, আর অধিকার যদি কেউ কাউকে না দেয় তাহলে অধিকার কেড়ে নিতে হবে, অধিকার লড়ে নিতে হবে। এটা আমার কথা নয়, সলিল চৌধুরীর কথা। সুতরাং অধিকার তো পেতেই হবে সবাইকে, সব টেকনিশিয়ানসের কাজ করতে হবে। এবং একটা কার্ড বিক্রি হয়েছে কখনো 10,000, কখনো 25,000, কখনো 1 লাখ, কখনো 2 লাখ। নায়িকাদের সুযোগ দেওয়ার জন্য তাদের প্রচণ্ড খেসারত দিতে হয়েছে আর্থিকভাবে এবং নানা রকমভাবে। এগুলো তো ঠিক না। এবং এই যে একটা ফ্র্যাঙ্কেনস্টাইনের দল তৈরি হয়েছে, তাদেরকে ইমিডিয়েটলি টালিগঞ্জ থেকে বিতাড়িত করা উচিত, কিংবা তাদের বলা উচিত যে এই কাজ যারা যারা করেছো তোমাদের
শাস্তি তোমরা নিজেরাই বেছে নাও। এই দিদি, আপনার বুক সেলফে দেখছি যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই আছে, ওরহান পামুকের বই আছে, ঠিক একই রকম ভাবে আমাদের প্রতিবেশী আরেক বাংলা হুমায়ুন আহমেদের বইও রয়েছে। তো বাংলাদেশের সঙ্গে আপনার সম্পর্ক অনেক পুরনো, অনেক কাজ করেছেন। আমরা যতটুকু জানি যে অনেক অনেক অঞ্জু ঘোষের সঙ্গেও আপনি কাজ করেছেন। সুপারহিট হয়েছিল। হ্যাঁ, তো দেখো বাংলাদেশে ওদের একটা কিন্তু কালচারাল সাইডটা খুব ভালো, এবং বহু জায়গায় গেছে, এবং তারা আমাদের যে কীভাবে গ্রিট করেছে, এখন ভাবা যায় না বাংলাদেশ কি হয়ে গেল। আমাদের সেই সন্ন্যাসীকেও তারা ছাড়েনি, মানে স্ট্রেঞ্জ। মানে আমরা ভাবতে পারি না যে হিন্দুদের প্রতি তাদের এত বিতৃষ্ণা, এত রাগ কেন। আমরা যাদের বই পড়ছি, আমরা যাদের নাটক দেখছি, আমরা যাদের সিনেমা দেখেছি, তারা তো এরকম নয়। তাহলে একটা সামান্য অংশ এই হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ এই করে ওরা একটা অদ্ভুত একটা বিতৃষ্ণার জগৎ সৃষ্টি করেছে। এরকম নয় কিন্তু বাংলাদেশ। তো সেই বাংলাদেশের রেইনটা ধরবার জন্যে, লাগামটা ধরবার জন্যে তাকে তো ঠিক করতে হবে। আমরাও খুব অস্বস্তির মধ্যে আছি যে বাংলাদেশে এইরকম একটা ভীষণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। আমাদেরও এই একই অবস্থা হতো যদি এইবারে সরকারটা আমরা না পাল্টাতে পারতাম। এইরকমই অবস্থা হতো, আরও খারাপ হতো হয়তো। তাহলে আমাদের যে কালচারাল ডেভেলপমেন্ট, সেইটা আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সব বন্ধ হয়ে যেত, ওদের যেমন বন্ধ হয়ে আছে। দিদি, এখন কি জয়েন্ট ভেঞ্চারে কাজ করার সুযোগ আছে, যেটা আগে থেকে গৌতম ঘোষ সহ আরও নিয়েছিলেন আমাদের বুম্বাদা? আপনিও তখন আমরা দেখেছি যে তখন আপনিও বলেছিলেন যে জোর গলায় যে জয়েন্ট ভেঞ্চার কাজ কেন করবো না। তো এখন কি সেই সম্ভাবনা আছে? একদম একদম। আমার সাথে বহু বাইরের প্রযোজকরা যোগাযোগ করেছেন এবং তারা আসতে চাইছেন, এবং তাদের নিজেদের কাছে এখনও ধোঁয়াশা যে কেন তাদের আসতে দেওয়া হয়নি। তো এই কিছু কিছু মানুষ অদ্ভুত, শুধু নিজে আর আমি আর আমরা এই নিয়েছিল। এখন আমি আর আমরা না, এখন আমরা, তোমরা, আমরা সবাই এই নিয়ে চলবে আমাদের কালচারাল ডেভেলপমেন্ট। এটাই হবে, সব মানুষ আসবে, আমাদের প্রচুর রেভিনিউ বাড়বে, এইসবই তো করা দরকার। দিদি, প্রধানমন্ত্রী তো আসছেন রাজ্যে, সেই সময় আমার অনেক লোক অনুষ্ঠান রয়েছে বাংলাতে, যোগা দিবস রয়েছে, পশ্চিমবঙ্গ দিবস রয়েছে। আপনাদের পরিকল্পনা কীরকম? নানা রকম পরিকল্পনা। যোগা দিবস উপলক্ষে যোগা নিয়ে আমাদের কিছু যোগা করবেনও, যোগা মানে আমাদের মতো কিছু মানুষ যে আমরা যোগা করে ফিট থাকি, এইটা মানুষের কাছে পৌঁছানো, এবং প্রত্যেকে যোগা করতে হবে। যোগা ইজ পার্ট অফ ইন্ডিয়ান কালচার। হ্যাঁ, এই স্পিরিচুয়ালিজম, মানে আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সঙ্গে আছি, ওখানে আমাদের যখন যুক্ত হয়ে যায়, যোগা মানে যুক্ত, যোগ মানে যুক্ত হয়ে যাওয়া ঈশ্বরের সঙ্গে, কিছু কিছু আমাদের ভক্তরা তারা কিন্তু একদম মানে কাট হয়ে যায়, মানে কোনো রকম সারা শব্দ নেই, যুক্ত। মানে এগুলো চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, মানে একদম যুক্ত হয়ে যাওয়া। মানে আমাদের যে চক্রগুলো রয়েছে, তো মানে এখানে সহস্রার চক্র আছে, এখান দিয়ে না একদম সেই উন্মত্ততা, মানে ভক্তির যে উন্মাদনা, সেখান দিয়ে যখন ক্যাথারসিস বলে একটা কথা আছে ইংরেজিতে, সেখানে বেরিয়ে যায়, তখন যুক্ত হয়ে যাওয়া যায় আর কি। সেই একটা এইটা না, এটা মুখে বলে বোঝানো যায় না। সো ইউ গট টু বি ওয়ান উইথ হেম, উইথ ক্যাপিটাল এইচ, মানে তার সঙ্গে তুমি যুক্ত হয়ে গেলেই সেটা হয় আসল যোগ। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ওই পাহাড়ে সব ক্যামেরা আপনারা ছিলেন, তিনি কিন্তু ওঠেননি, ওইখানেই বসেছিলেন 3 days কনসিকিউটিভলি। তার মধ্যে ব্যাপারটা আছে, এবং সেই জন্যে সে সারা পৃথিবীর কাছে শ্রেষ্ঠ নাগরিক, দ্য বেস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন। সারা পৃথিবীর কতগুলো দেশ তাকে দ্য বেস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে। সিভিলিয়ান, ওয়ান হু ইজ এ সিভিলিয়ান, মানে তিনি একজন নাগরিক, কিন্তু স্টিল উনি তার সাথে যুক্ত হতে পারেন।
সবাই কিন্তু পারে না, সবাই ওই কামিনী কাঞ্চনে ভরে থাকে, মজে থাকে। কিন্তু ওনার কাছে আমার মনে হয় দেশ আর দেশের মানুষ হচ্ছে তার অনলি প্রায়োরিটি। তো ওনার জন্য আমরা আমাদের এই রাজ্য, ওনার এই যে জনকল্যাণ প্রকল্প যেগুলো করেছেন, তো আমরাও ওয়েট করব, আমরা দেখব যে আমরা কতটা আমাদের আমাদের প্রধানমন্ত্রীর একটুখানিও যদি, মানে আমি বলছি সহস্র সহস্র কম গুণের হয়েও যদি খানিকটা এগোনো যায়, ওনার মতো যদি আমরাও দেশের কথা চিন্তা করতে পারি, মানুষের কথা চিন্তা করতে পারি, যদি দারুণ দেশ হবে। একদম শেষ দুটো প্রশ্ন। একটা, এই যোগা প্রেক্ষিতেই, যোগব্যায়াম, শরীরচর্চা করতেন বলে বারবার শোনা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আপনার কি উনি অভিমত? কখন করতেন? উনি তো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট মনে করতেন, ট্রেডমিলে হাঁটতে হাঁটতে। তারপর একটা কুকুরছানা নিয়ে আবার উনি, মানে কুকুরছানার কি অবস্থা, মানে উই আর পেট লাভার্স, তাকে ধরে উনি হাঁটতেন ট্রেডমিলে। ও একটা ট্রেডমিল মানে উনি জোগাড় করেছিলেন। লন্ডনেও হাঁটাহাঁটি করেছিলেন। লন্ডন আবার উল্টো হেঁটেছিলেন। তারপরে কি একটা গান গেয়েছেন, একবার বিদায় দে মা নাকি আমায় একটু, না কি যেন একটা গান করেছিলেন যে এবার আমি চলে যাব, এই গোছের একটা গান মনে পড়ছে না, এবার আমি চলে যাব। তো এইসব গান টান করবেন না ভাই, এসব গান করে তো চলে যেতে হলো। তারপরে নিজের পরাজয়ও স্বীকার করলেন না, তারপরে নিজের আশপাশ থেকে সমস্ত অপরচুনিস্টরা বেরিয়ে গেল। এই যে সমস্ত শিল্পীরা আপনাকে ধরে থাকতো, আর আপনিও যখন যেতেন সবাই হাঁটতো, কেউ নেই এখন। কেউ একটা ফোন করেছে আপনাকে, কেউ একটা মুড়ি আলুর চপ বিকেলবেলা আপনাকে খেতে ডেকেছে, তাহলে তাদেরকে আপনি কী করে বিশ্বাস করলেন ভাই? আমার খুব খারাপ লাগছে যে তাদের জন্য আপনি কী না কী করেছেন। কাউকে সাংসদ বানিয়ে দিয়েছেন, কাউকে রাজ্যসভার মেম্বার বানিয়ে দিয়েছিলেন, কাউকে এমএলএ বানিয়েছেন, কাউকে বড় বড় সব চেয়ারম্যান, এই সেই কত কী করেছিলেন। তারা সব আপনাকে ছেড়ে চলে গেল একটা ভাইপোর জন্য। তাহলে ভাইপোকে এত প্রশ্রয় দিলেন কেন? প্রশ্রয়ের আশ্রয়ে তাকে এত আহ্লাদিত করলেন, সেও তুই তাকারি করছে প্রধানমন্ত্রীকে। জানেন তো, আমার মা একটা কথা বলতেন, আমার মা বলতেন, তুমি যেটা বলছো সেটা আমরা বলছি, আমাদের আগের জেনারেশন বলছে, তার আগের জেনারেশন বলছে। when you speak then you are speaking the family, মানে আমি যাদের সাথে অ্যাসোসিয়েটেড বা আমি যেখান থেকে উঠে এসেছি তাদের ভাষ্যে আমি কথা বলছি। সেইগুলো কি, মানে এই যে তুই তাকারি করা, এইসব করা, তার মানে তোমাদের পরিবারে এই ধরনের কথাবার্তা হয়? তোমাদের পরিবার যখন আরও বড়, আরও ওপরে 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 ওপরে, তারা তাহলে এই ধরনের কথা বলতেন, তাই তো? এইগুলো থেকে না লেসন নিতে হয়। আপনারা আবার পলিটিক্স করবেন নিশ্চয়ই, কিন্তু এগুলো থেকে আপনারা শিক্ষা নিয়ে নেবেন নিশ্চয়ই, যে এরকম কথা বলতে নেই, মানুষকে এরকম কথা বলতে নেই। কাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে যাবেন, যে মানুষটাকে নিয়ে যাবেন তাকে পৃথিবীর এত এত দেশ তাকে বেস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে, তারা নিশ্চয়ই আপনাদের থেকে কম বুদ্ধি ধরেন না। হোয়াটস ইউজ দেন? দিদি, শেষ প্রশ্ন। যারা ওই সময় তৃণমূলের, মানে টলিপাড়ার যারা যারা সাংসদ, বিধায়ক, মন্ত্রী, নেতা, অনেক কিছু হয়েছে, এখন তারা বিক্ষোভ দেখিয়েছেন, বিক্ষুব্ধ হয়েছেন, অন্য দলে চলে যাচ্ছেন বা আলাদা হয়ে যাচ্ছেন। আমি একটা দলে চলে যাচ্ছে। ওনারা যদি আপনাদের সঙ্গে আবার মিশতে চায়, সরাসরি আসতে চায়, বা আবার টালিগঞ্জে এসে নতুন করে প্রভাব বিস্তার করতে চায়, আপনারা কিভাবে সেই বিষয়টা ওই মানুষগুলোর সঙ্গে? তারা আমাদের সমর্থনে থাকুন, কিন্তু এক্ষুনি তো কাউকে নেওয়া যাবে না, আমাদের উচ্চ নেতৃত্ব সেটা চানো না। তারপরে দেখুন, বট গাছের তলায় তো সবাই আশ্রয় পায়, কেউ দূরে পায় খানিকটা রোদ, খানিকটা ছায়া, আর কেউ সমান ছায়া পায়। তো তাদের সমর্থনটা কতটা জাতীয়তাবাদী, আমরা রাষ্ট্রবাদী চেতনায় আসলে আছি, তো জনকল্যাণমূলক চেতনায় আছি। কাউকে প্রতারিত করব, কাউকে বঞ্চিত করব করে নিজে হিরো হয়ে যাব না, আমরা সেটা করি না। তো সেই রকম রাষ্ট্রবাদী চেতনা যদি বছর দুয়েকের মধ্যে হয়, নিশ্চয়ই
কোনো ব্যাপার না, আমরা নোটিস করবো, তাদের দেখতে থাকবো, অ্যান্ড তারপর সময় বলবে। আর টালিগঞ্জ হাসবে কবে থেকে? টালিগঞ্জ হাসতে শুরু করেছে। টালিগঞ্জের আমাদের ভোটার্সরা যারা আমাদের কার্যকর্তারা এত কষ্ট করে এই জয়টা ছিনিয়ে নিয়ে এসেছেন, আমাদের উচ্চ নেতৃত্ব কী কাণ্ড করেছেন এই জয়টা আনার জন্য, আর যারা সাইলেন্ট ওয়ারিয়ার্স, অনেক নীরব যোদ্ধারা পেছন থেকে আমাদের জিতিয়েছেন, তাদের সবাইকে নমস্কার জানাই এবং সবাইকে বলছি আমরা সবাই মিলে খুব চেষ্টা করব, খুব চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দলমত নির্বিশেষে সববার সিনেমা কি নন্দনে মুক্তি পাবে? হ্যাঁ, নন্দনের সবচেয়ে, আরে নন্দন তো বসে দাঁড়িয়েই রয়েছে তো সমস্ত ভালো ভালো ছবি দেখানোর জন্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। আমরা ছিলাম পাপিয়া অধিকারীর সঙ্গে। আগামী দিনের অনেক পরিকল্পনা তিনি জানালেন, একই সঙ্গে জানালেন টালিগঞ্জ টলিপাড়া হাসতে শুরু করেছে, আরও হাসবে, নজর রাখবো আমরাও। আবার একদিন পাপিয়াদির সঙ্গে আবার এরকম গল্প করতে বসবো। আজকের মতো নমস্কার।